বাংলাদেশের ছাত্র সমাজ চাইলে যে কোনো কাউকে যে কোনো মুহূর্তে উৎখাত করে দিবে। আমরা এই যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিটের যে আমাদের মূল শক্তি ছাত্র জনতা, তারা কিন্তু এখনও রাজপথে সক্রিয় আছে। নব্য দখলদারের উদ্দেশ্যে আমি আবারও হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা যদি অতীত থেকে শিক্ষা না নেন তাইলে আপনারা ক্ষমতায় আসার আগেই আপনারা বিদায় হয়ে যাবেন। তাইলে আপনারা যদি, হ্যাঁ এখনও সুযোগ আছে, আপনারা জনগণের কাতারে আসুন, জনগণের পক্ষে কাজ করুন। এই যে দখলদারিত্ব শুরু করেছেন, যদি আপনারা অব্যাহত রাখেন তাইলে কিন্তু ছাত্র সমাজ ঘুমায় নাই। ছাত্র সমাজ যে কোনো মুহূর্তে আপনাদেরকে, অলরেডি তো আপনাদের গোড়া দেশের বাইরে আছে, এবং এখন যে কয়জন আছেন এই কয়জনকেও কিন্তু বিতাড়িত করতে এক সেকেন্ড সময় নেবে না। আমি সরাসরি বলতে চাই যে ইন্ডিয়া আমাদের শত্রু। কেননা আপনারা দেখেছেন যে স্বাধীনতার পর থেকে তারা স্বাধীনতার সময় আমাদেরকে সহযোগিতা করেছে, এটা আমরা অতীতেও স্বীকার করেছি, এখনও স্বীকার করছি। কিন্তু আপনার হচ্ছে গত গভর্নমেন্ট যেটা ছিল শেখ হাসিনা কিন্তু মোদির পা চেটে ক্ষমতায় ছিল, এটা আমরা সকলেই জানি। তো ইন্ডিয়াকেও আমরা হুঁশিয়ার করে বলতে চাই, ইন্ডিয়া আমাদের সঙ্গে যে পদক্ষেপগুলো নিচ্ছে, আমি একটু উল্লেখ করে বলতে চাই যে স্বাধীনতার পরে আপনার হচ্ছে যখন শেখ হাসিনা দিল্লিতে গেল, দিল্লিতে যাওয়ার পরে যে মোদি সরকার বাংলাদেশে যে এই যে বন্যা যেটা ছাড়লো, মানে এটা আমাদের প্রাকৃতিক বন্যা না, এটা হচ্ছে রাজনৈতিক বন্যা। এই যে তারা আমাদের সাথে অপকর্মগুলো এখনও ডে বাই ডে চালাচ্ছে। এখন আমি স্পষ্ট ভাষায় ইন্ডিয়াকে বলতে চাই, পরবর্তীতে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্কটা হবে সেটা নির্ভর করবে ইন্ডিয়া আমাদের সাথে এখন থেকে কেমন আচরণ করতেছে। ইন্ডিয়া যদি আমাদের সাথে ভালো এখনও সময় আছে, ইন্ডিয়াকে হুঁশিয়ার করে বলতে চাই, ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় তাহলে বাংলাদেশের দুই দেশের মানুষের যে চাহিদা, দুই দেশের মানুষের যে অধিকারের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করুন। ও অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে সকলে যে আপনার মানে বন্যার যে সমস্যা এবং অন্যান্য বিষয়ে যে সমস্যা, এই সমস্যাগুলো সংকটে দুই দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে তারা বসে নিরসন করুন। তাছাড়া ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কোনো ধরনের সম্পর্ক থাকবে না। আমরা এখন শেখ হাসিনার কাছ থেকে মুক্ত হয়েছি, মানে আমরা ইন্ডিয়ার কাছ থেকে মুক্ত হয়েছি। এখন যদি আপনারা মনে করে থাকেন যে ইন্ডিয়া থেকে আমাদের পেঁয়াজ আমদানি করতে হয়, ইন্ডিয়া থেকে আমাদের কাঁচামরিচ আমদানি করতে হয়, ইন্ডিয়া থেকে অন্যান্য জিনিস আমদানি করতে হয়, এখন আমরা বলতে পারি যে ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার শুধুমাত্র নট অনলি ইন্ডিয়া বাট অলসো অন্যান্য যে কান্ট্রি আছে সেই কান্ট্রি থেকে আমরা আমদানি করতে পারবো। এবং একই সাথে আরেকটি কথা আমি বলতে চাই যে অতীতে যে সরকার ছিল, অর্থাৎ আওয়ামী ফ্যাসিবাদ সরকার, সেই সরকারের বিভিন্ন সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতো ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের পণ্য আনার কারণে। কিন্তু একই পণ্য যদি আমরা অন্য দেশ থেকে আনি, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ স্বল্প মূল্যে তারা সেই জিনিসগুলো কিনতে পারবে, আমাদের ইন্ডিয়ার কাছে হাত পাততে হবে না। এবং আপনারা দেখেছেন যে গত গভর্নমেন্ট ইন্ডিয়াকে ইলিশ দিত, এটা দিত, সেটা দিত, ইন্ডিয়ার বিনিময়ে আমাদেরকে পানি দিত, এবং আমাদের দেশের যে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা বা যে চাওয়া পাওয়া সেগুলো ইন্ডিয়া কখনোই পূরণ করে নাই। তো এটা স্বাভাবিকভাবে ইন্ডিয়া আমাদের শত্রু এখন আমরা মনে করছি, কিন্তু আমরা ইন্ডিয়ার সাথে খারাপ সম্পর্ক চাই না। যেহেতু ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই দেশের সাথে আমাদের অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাক, সেটা আমরা চাই, কিন্তু এই সম্পর্ক স্থাপন হবে দুই দেশের মানুষের অধিকারের ভিত্তিতে। জি, পররাষ্ট্রনীতি অবশ্যই পরিবর্তন করা হবে। সেটা হচ্ছে মানুষের মানে যেহেতু মানে ইন্ডিয়া আমাদেরকে স্বাধীনতার পর থেকেই আমাদেরকে শোষণ করতো এক ধরনের, তারা এখনও চায় আমাদেরকে শোষণের উপর রাখতে, তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতো। বাংলাদেশে কে প্রধানমন্ত্রী থাকবে, বাংলাদেশে কোন দলটি রাষ্ট্র ক্ষমতায় থাকবে, সেটা হচ্ছে ডিসাইডেড করতে দিল্লি থেকে। কিন্তু আমরা এখন স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা দিল্লি চাই না ঢাকা চাই, আমরা চাই ঢাকা, এটা রাজপথ থেকে। তো পররাষ্ট্রনীতিটাও এমনভাবে হবে যে আমাদের দেশের অধিকারের ভিত্তিতে পররাষ্ট্রনীতি, এই যে জিনিসগুলো এগুলো পরিবর্তন আমরা চাই। ভারতের বিরুদ্ধে আমার বার্তা এতটুকুই থাকবে যে আপনারা সহনশীলতা আচরণ করুন, আপনারা দুই দেশের মানুষের অধিকারের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করুন, অন্যথায় আপনাদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকবে না। যে জাতীয় সঙ্গীতের বিষয়টা, এটা তো নতুন না, এটা নতুন কোনো ইস্যু না। এটা হচ্ছে আপনার স্বাধীনতার পর থেকে, অর্থাৎ 71 সালের পর থেকে এটা নিয়ে বিভিন্ন সময় তর্ক বিতর্ক হয়ে আসছিল। কিন্তু এটা আমাদের বুঝতে হবে, জাতীয় সঙ্গীত ওই রবি ঠাকুর লিখলো না কোন মৌলানা লিখলো, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় জাতীয় সঙ্গীত কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল। আমরা জানি, আমরা ইতিহাস থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে বঙ্গভঙ্গের সময়
এই জাতীয় সঙ্গীত লেখা হয়েছে। এবং বঙ্গভঙ্গের সময় বাংলাদেশের যে মানচিত্রটা ছিল সেটা আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের মানচিত্রটা অতটুকু ছিল না, আরও বিস্তৃত ছিল। এবং বঙ্গভঙ্গর সময় যে আমাদের যে পূর্ব বাংলা অর্থাৎ তৎকালীন পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশের মানুষের জন্য কিন্তু একটি শান্তির বার্তা বয়ে এনেছিল। অথচ আপনার হচ্ছে রবি ঠাকুর কিন্তু এই যে আপনার হচ্ছে ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করে এই সোনার বাংলা যেটা এটা লিখেছিল আর কি। তো সেই জায়গা থেকে আমরা অনেকেই দাবি করতেছি যে পরিবর্তন করা হোক। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে একটা বিশাল গোষ্ঠী আমরা চাই যেটা পরিবর্তন করা হোক। কেননা এই যে যখন আমার সোনার বাংলা যে যখন আপনার রবি ঠাকুর যখন লিখে সেই সময় এই দেশের মানুষের বিপক্ষে ওটা লেখে। কারণ ওই সময় আপনার হচ্ছে হিন্দু প্রতিনিধিত্ব তারা চাইতো যে হিন্দুরা বাংলাদেশকে মুসলমানদেরকে শোষণ করবে, এই ধরনের একটা বার্তা আমরা দেখতে পাই। তো সেই জায়গা থেকে যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, আমরা এখন আর অতীতের কোনো ধরনের শোষণ নিপীড়ন নির্যাতনের কোনো চিত্র আমরা কোথাও রাখতে চাই না। সেই জায়গা থেকে আমার সোনার বাংলা যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আছে এটা পরিবর্তন করা হোক এবং খুব দ্রুত পরিবর্তন করা হোক। এখন চিকেন নেক এটা এটা যদি বলতে চাই আপনার হচ্ছে অতীত চলে আসে বারবার। আপনার হলো আমরা অনেক মাধ্যমে জানতে পেরেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭২ সালের আগে তার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা আছে এবং তার সাহসী নেতৃত্বের কারণে হয়তো বাঙালি জাতি মুক্তি পেয়েছে। তো শুধুমাত্র তো বঙ্গবন্ধুর জন্য মুক্তি পানে, ওই সময় ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আপনার হচ্ছে মৌলানা হামিদ খান ভাসানী, এরপর তাজউদ্দিন আহমেদ, তাদেরকে আমরা ভুলে যেতে পারি না। আমরা শুধু একজনকে আমরা মহানায়ক বানাইলাম তাইলে কিন্তু হবে না, আমাদের প্রেক্ষাপট জানতে হবে। আপনারা জানেন যে সরকার যখন ক্ষমতায় এসেছে বিগত দিনে তারা তাদের ইতিহাস রচনা করেছে, সঠিক ইতিহাস কিন্তু আমরা এখনো জানতে পারি না। তরুণ প্রজন্ম কিন্তু এখনো সঠিক ইতিহাস জানে না। তো আমরা এরপরেও যতটুকু আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে ৭২ সালে আপনার হচ্ছে যখন বঙ্গবন্ধু যখন বাংলাদেশের নেতৃত্ব নেয় সেই সময় আপনার হচ্ছে বাংলাদেশের যে মানচিত্র ছিল, বাংলাদেশের যে মানচিত্র অর্থাৎ ইন্ডিয়ার সাথে আমাদের যে একটা ভৌগোলিক যে একটা অবস্থান, সেই অবস্থানের বিশাল একটা অংশ ইন্ডিয়াকে তারা দিয়ে দিয়েছে। আমরা অনেক মাধ্যমে জানতেও পারি যে কলকাতা বাংলাদেশের ছিল, কিন্তু সেই পুরোটাই কলকাতা বাংলাদেশের ছিল এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আবারও বলছি, বঙ্গবন্ধুর প্রতি আমাদের কোনো ব্যক্তিগত আক্রোশ, কোনো ধরনের বিদ্বেষ নাই, কিন্তু সে ক্ষমতার জন্য ইন্ডিয়াকে অনেক কিছু দান করেছে। তো এখন হয়তো সেটা আমরা বর্ধিত করতে পারবো কিনা এটা আসলে সম্পূর্ণ সরকারের বিষয় এবং উপর মহলের বিষয়। তারপরে আমরা চাই যদি অন্যায়ভাবে কোনো দেশ, সেটা ইন্ডিয়া হোক বা অন্য কেউ হোক, যদি তারা আমাদের মানচিত্র আমাদেরকে ছোট করে এবং তারা যদি সেগুলো দখল করে নেয়, সেগুলো যেন পুনর্বিবেচনা করে যেন একটা সংস্কারের পথে আনা হয়, এটা আমাদের দাবি থাকবে।